Hello everyone, welcome to you all in your trustworthy education channel সৌর শিক্ষা। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 4th সেমিস্টার একটা অতীব গুরুত্বপূর্ণ কবিতা দ্যাট টাইম অফ ইয়ার। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতা পেন নিয়ে বসে যাও, দেখবে ক্লাস শেষে একটা বড় তোমার কাছে নোটস পেয়ে যাবে, আর সঙ্গে পুরো কবিতাটা একদম ওয়াটারি আইডিয়া পেয়ে যাবে। সো গাইজ, লেটস স্টার্ট। দেখো, প্রথমে আমরা কবিতা পড়ার আগে একটু মতো ইন্ট্রোটা জেনে নেব, ঠিক আছে? কারণ ইন্ট্রোডাকশন ইজ ম্যান্ডেটারি, ঠিক না? দেখো, উইলিয়াম শেক্সপিয়ার বার্ড অফ অ্যাভন, অবশ্যই খাতায় নোট করবে। আমরা শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন বলবো। লক্ষ্য করে দেখবে বার্ড স্পেলিং কিন্তু BIRD নয়, BIARD। এই BARD বার্ড মানে কি জানো? পোয়েট বা কবি। ওকে, তাহলে এই উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা কি বলে জানছি গো? না, বার্ড অফ অ্যাভন। নেক্সট, ইংলিশ প্লেরাইট, এটা তোমরা অলরেডি জানো, তিনি একজন বিখ্যাত নাট্যকার। প্লেরাইট মানে নাট্যকার। আচ্ছা, তারপর পোয়েট, তিনি তো কবি বটেনি, এর সঙ্গে রয়েছে অ্যান অ্যাক্টর, অর্থাৎ তিনি একজন অ্যাক্টরও বটেন। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের আমরা অনেকগুলো আইডেন্টিফিকেশন পেয়ে গেলাম। কি বলো? এক, বার্ড অফ অ্যাভন; দুই, ইংলিশ প্লেরাইট; তিন, পোয়েট; এবং চার কি পেলাম বলো? অ্যান্ড অ্যান অ্যাক্টর। আই থিঙ্ক গট ইট। এরপর রোট অ্যাবাউট 39 প্লেজ, অর্থাৎ তিনি 39টা প্লে কিন্তু লিখেছিলেন। তাহলে হাউ মেনি প্লেজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার? 39 প্লেজ। ওকে, প্রত্যেকটা নোট করে রাখবে। নেক্সট, 154 সনেটস, তিনি কিন্তু টোটাল 154টি সনেট লিখেছিলেন। ব্যাপারটা ক্লিয়ার? এরপর আমরা জেনে নেব যে এই কবিতা যেটা পড়বো আমরা, দ্যাট টাইম অফ ইয়ার, সেটার আমাদের থিমস কি কি রয়েছে। থিম বলিনি কিন্তু, থিমস বলছি, কারণ এই কবিতায় আমাদের অনেকগুলো থিম আছে। কি কি বলো? এক, এজেইং। এজেইং মানে অবশ্যই বয়স তো আমাদের সবার বাড়ছে, তাই না? আমরা সবার কিন্তু মৃত্যুর পথযাত্রী, এস অর নো? সেই এটা ফিলোসফিক্যাল থটস রয়েছে এটাতে। তারপর কি রয়েছে বলো? মর্টালিটি মানে মরণশীলতা। আর কি রয়েছে বলো? দ্য প্যাসেজ অফ টাইম, খুব গুরুত্বপূর্ণ লাইন, অর্থাৎ সময়ের ঊর্ধ্বে কেউ নয়, তাই না? সময়ের হাত থেকে কেউ রেহাই পাবে না, তাই না? তাই সময় হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল, দ্য মোস্ট প্রিসিয়াস, তাই না? দেখো, আর কি রয়েছে? অ্যাওয়ারনেস অফ লাইফ ট্রানজিয়েন্স। এই যে ট্রানজিয়েন্স ওয়ার্ডটা লিখেছি, এর মানে কিন্তু ক্ষণস্থায়ী। অর্থাৎ আমরা বললাম যখন আমাদের ক্ষণস্থায়ী সম্পর্কে অ্যাওয়ারনেস হয়ে যায়, অর্থাৎ আমরা জেনে যাই যে আর কিছুদিনের মধ্যে যদি মারা যাব, এইরকম যদি কোনো কন্ডিশন হয়ে যায়, সচেতন হয়ে যায়, তখন কি হয় জানো? আমাদের ভালোবাসাটা আরো স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার বলতে আরো পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কি সুন্দর একটা থিম বুঝে নিলে আমরা। আবার বলো তো কি লিখলাম বলো? এজিং, মর্টালিটি অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম, অ্যাওয়ারনেস অফ লাইফ ট্রানজিয়েন্স, অর্থাৎ জীবন যদি ক্ষণস্থায়ী এটা সম্পর্কে সচেতন হয়ে যায়, তাহলে যে ভালোবাসাটা আছে সেটা কিন্তু অনেকটা স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার বলতে পাওয়ারফুল হয়ে যায়। আশা করব কবিতার ইন্ট্রোটা তোমরা বুঝতে পেরে গেছো। এরপর এই যে কবিতাটা, পাবলিশিং ইয়ারটা একটু জেনে নেব। 1609 মনে থাকছে? তাহলে ইন হুইচ ইয়ার দ্য পোয়েম ওয়াজ ফার্স্টলি পাবলিশড? ইন 1609। আই থিঙ্ক ইউ গট ইট। এরপর আমাদেরকে একটু জানতে হবে যে সনেট জিনিসটা কি। একটু মতো আমরা কুইকলি বুঝে নিই। প্রত্যেকটা নোট ডাউন করবে, যাতে করে তোমার কাছে নোটসটা পুরো কংক্রিট হয়ে যায়। এছাড়া বলে রাখি, আমাদের একাডেমিতে অনলাইন এবং অফলাইন ক্লাসের বন্দোবস্ত রয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো, স্ক্রিনে যে নাম্বার উঠছে তাতে কিন্তু কন্ট্যাক্ট অতি অবশ্যই করতে পারো। সো লেটস স্টার্ট। সনেট কাকে বলে? একদম যদি আমরা ইজিলি ডেফিনেশন বলি, ইজি, তাহলে ইট ইজ আ শর্ট পোয়েম অফ 14 লাইনস। একদম ইজিলি বলবে। তাহলে একবার বলে নাও, হোয়াট ডু ইউ মিন বাই সনেট? আ সনেট ইজ আ শর্ট পোয়েম অফ 14 লাইনস। গট ইট? এরপর এই সনেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দেখে নাও। সনেটকে আমরা ভাগ করতে পারি গো দুই ভাগে। কি কি বলো? এক, ইটালিয়ান, আর 2 নাম্বার আমরা বলবো ইংলিশ। ব্যাপারটা ক্লিয়ার?
তাহলে হাউ মেনি মানে ডিভাইড করা হচ্ছে ক ভাগে বলো না, দুভাগে, ইটালিয়ান আর একটা হচ্ছে ইংলিশ। ব্যাপারটা বোঝা গেল। এরপর এটা তো আমরা বুঝে গেলাম যে সনেট ইজ ডিভাইডেড ইনটু টু টাইপস। এরপর ইটালিয়ান সনেটকে পপুলার করেছিল পেত্রার্ক নামক একজন বিখ্যাত কবি, তাই আমরা এর অপর নাম কি বলবো, পেত্রার্কান সনেট। ইংলিশ সনেটকে পপুলার করেছিলেন আর কেউ নয়, আমাদের সবার প্রিয় কবি, কি নাম, শেক্সপিয়ার। তাই ইংলিশ সনেটের অপর নাম হয়ে গেল শেক্সপিয়ারিয়ান সনেট। আশা করবো আর কোনো সমস্যা রইল না। এবারে প্রশ্ন থাকবে যে স্যার ইটালিয়ানও তো তাহলে 14 লাইন্স আর ইংলিশও তাহলে 14 লাইন্স, আমরা আইডেন্টিফাই করব কিভাবে? তারও একটা ব্যাপার আছে, স্টাইল আছে তো ভাই, সবার স্টাইল আলাদা, তোমার স্টাইল আলাদা, তোমার বন্ধুর স্টাইল আলাদা, তাই নয় কি? তাহলে স্টাইলটা কি আমাদেরকে জেনে নেব। দেখো এর ডিভিশন হচ্ছে 8 লাইন 6 লাইন, তাহলে 14 হয়ে গেল। আবার ইংলিশ সনেটের আমাদের ডিভিশন হচ্ছে 4 4 4 and 2। এবারে আমাদের 8 লাইনকে আমরা কি বলে ডাকবো গো, অক্টেভ বলে ডাকবো। 6 লাইনকে কি বলে ডাকবো গো, না সেস্টেট বলে ডাকবো। ক্লিয়ার? অক্টেভকে বাংলায় কি বলবো, অষ্টক। সেস্টেটকে বাংলায় কি বলবো, শতক। আর কোনো অসুবিধাই হবে না। নেক্সট 4 লাইনকে আমরা কি বলে ডাকবো, জেনে নি, কোয়াট্রেন বলে ডাকবো। আর 2 লাইন কি বলে ডাকবো, কাপলেট বলে ডাকবো। COUPLET, কাপলেট নয়, কাপলেট। কোয়াট্রেন বলবো চতুষ্পদী আর আমরা কাপলেটকে বলবো দ্বিপদী। এই তো হয়ে গেল কমপ্লিট। এবার উইলিয়াম শেক্সপিয়ার তো আমরা বলেই দিয়েছি ওপরে 154 সনেট লিখেছিলেন, তাই তো। তাহলে আমাদের আজকের এই যে সনেটটা পড়ছি সেটা কত নাম্বার তোমরা জেনে নাও, 73। বইয়ে তোমাদের অলরেডি লেখানো আছে, আশা করবো আর কোনো অসুবিধাই হলো না। তাহলে আমাদের এই যে সনেটটা আমরা পড়বো, সনেট নাম্বার 73। 154টির মধ্যে 73 নাম্বার সনেটটা আমাদের সিলেবাসে রয়েছে। এবার 1 থেকে 126 পর্যন্ত সনেটগুলো তিনি কাকে লিখেছিলেন, মিস্টার WH কে লিখেছিলেন। ইনি কে ছিলেন, আমরা পারহ্যাপস বা প্রিজুমেবলি বলতে পারি উইলিয়াম হ্যারিস। আবার উইলিয়াম আমাদের মিস্টার WH কে আমরা লিটারেচারে কিন্তু কি বলে ডাকবো গো, ফেয়ার ইউথ। FAIR ফেয়ার, YOUTH ইউথ, ফেয়ার ইউথ বলে ডাকবো আমরা মিস্টার WH কে। আশা করবো ক্লিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের ক্লোজ ফ্রেন্ড বা পেন ফ্রেন্ড বলতে পারি। তাহলে বাকি সনেট কাকে লিখেছিলেন অবশ্যই জেনে নাও, ম্যারি ফিটন, FITTON, যাকে আমরা লিটারেচারে কি বলে জানি, ডার্ক লেডি। ঠিক আছে, তাহলে ডার্ক লেডিকে বাকি যে রিমেনিং সনেটস গুলো রইলো তাকে ডেডিকেট করে লেখা। আশা করব ক্লিয়ার। তাহলে সনেট নাম্বার 73টা কাকে ডেডিকেট করে লিখেছেন, এই যে মিস্টার WH বা ফেয়ার ইউথ। কারণ আমরা তো জেনে গেছি যে 1 থেকে 126 পর্যন্ত ওনাকে, তো 73 নাম্বার তো তাই পড়ছে। তাহলে এই সনেটটা কাকে ডেডিকেট করে লেখা, মিস্টার WH বা ফেয়ার ইউথকে ডেডিকেট করে লেখা বা উইলিয়াম হ্যারিসকে লেখা। আশা করব ক্লিয়ার। এই পুরোটা হয়ে গেল আমাদের একটা জেনারেল ইন্ট্রোডাকশন। আশা করব খাতায় তোমরা লিখে নিয়েছো আর কোনো অসুবিধাই হবে না। তাহলে প্রেজেন্টেশনটা আরেকবার আমরা রিভাইজ করে নিই। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, দ্যাট টাইম অফ ইয়ার। কবিতার প্রথম লাইনটাই কবিতার টাইটেল। এটা কত নাম্বার সনেট, সনেট নাম্বার 73। ইন হুইচ ইয়ার দ্য পোয়েম ওয়াজ ফার্স্টলি পাবলিশড, ইন 1609। How many plays written by William Shakespeare, 39. How many sonnets written by William Shakespeare, 154. 126 sonnet dedicated to whom, Mr. WH. In literature, Mr. WH is known as fair youth. The remaining sonnets dedicated to whom, dedicated to Dark Lady. Who is Dark Lady? Presumably or perhaps the Dark Lady is known as Mary Fitton. I think you got it. So this is the general intro. এবার আমরা পোয়েট্রিতে প্রবেশ করব। আশা করব ব্যাপারটা বোঝা গেল। দেখো এই পোয়েট্রিটা আমরা তো জেনে গেছি যে স্টাইলটা কি হবে, 4 4 4 আর 2, অর্থাৎ 3টে থাকবে কোয়াট্রেন আর একটা থাকবে কাপলেট।
তো ব্যাপারটা বুঝে নি। দেখো 1 2 3 4, তাহলে 4 লাইনটা হয়ে গেল আমাদের। এইটা একটা কি বলে গো, আমরা একটু বর্ডার লাইন করে নিই। এইটা আমাদের 1 নাম্বার কোয়াড্রেন্ট, আবার আমরা 4 লাইন করে নেব। এইটা আমাদের 2 নাম্বার কোয়াড্রেন্ট, আবার আমরা 4 লাইন করে নেব। এটা আমাদের 3 নাম্বার কোয়াড্রেন্ট, আবার আমরা 2 লাইন করে নেব। এটা আমাদের 1 নাম্বার কাপলেট। তাহলে কি সুন্দর দেখো ডিভিশনটা করে নিলাম আমরা, 4 4 4 2। এই স্টাইলটার নামটাই হচ্ছে কি গো, ইংলিশ বা শেক্সপিয়ারিয়ান সনেট। আশা করব ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। খাতা পেন নিয়ে অবশ্যই প্রত্যেকটা নোট ডাউন করবে, কেমন? চলো আমরা শুরু করছি। দ্যাট টাইম অফ ইয়ার। এবারে তোমার প্রশ্ন, স্যার দ্যাট টাইম তো বলা হচ্ছে, মানে হচ্ছে আমরা জানি ওই সময় বা সেই সময়, তাহলে কোন সময়? খুব ভালো প্রশ্ন। আমরা অবশ্যই লিখব লেট অটাম বা আর্লি উইন্টার। তাহলে দ্যাট টাইম বলতে কোন সময়? বলবো লেট অটাম অর্থাৎ হেমন্তকাল, বা আর্লি উইন্টার বা শীতের শুরু। তাহলে দ্যাট টাইম যদি প্রশ্ন এসে গেল হুইচ টাইম ইজ রেফার্ড হিয়ার, তুমি উত্তর পেরে গেলে লেট অটাম অর আর্লি উইন্টার। নোট করে রাখবে, তাহলে ব্যাপারটা আর ভুলবে না, কেমন? চলো, অফ ইয়ার অর্থাৎ বছরের, তাহলে বছরের সেই সময়, কোন সময় জেনে গেছো? দেখা যাক, দাও, এই দাও ওয়ার্ডটার মানে লিখবে ইউ, ওয়াই ও ইউ। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দ্যাট টাইম মানে বছরের সেই সময়, ইউ মাইস্ট। ভাই মাইস্ট এগুলো হচ্ছে ওল্ড ইংলিশ, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। দাও মাইস্ট, এই মাইস্ট মানে হচ্ছে ওল্ড ইংলিশ ওয়ার্ড বা আর্কেইক ওয়ার্ড। এটা মানে আমরা লিখে রাখবো MAY, মে। আর দাও মানে তো বললাম তোমাকে ইউ। তাহলে দ্যাট টাইম অফ ইয়ার বছরের সেই সময়, অর্থাৎ হেমন্ত বা শীতের শুরুতে, ইউ মে তুমি পারো, বিহোল্ড, বিহোল্ড মানে লিখবে দেখা। ঠিক আছে, ইন মানে তোমরা জানো অলরেডি ভাই, মধ্যে। আর মি মানে পোয়েট নিজেকে বলছেন, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে লাইনটার মানে একদম স্বচ্ছ জলের মতো হয়ে গেল, বছরের হেমন্ত বা শীতের শুরুতে তুমি আমার মধ্যে দেখতে পারো। তার লাইনটার মানে কি দাঁড়ালো বলে দিই। এই পোয়েমটা আমি আগেই বলেছিলাম, এজেইং বা থিমটা হচ্ছে বার্ধক্য। কবি বার্ধক্যে আছেন, অন্তিম পর্যায়ে পৌঁছেছেন, আর তখন এই পোয়েমটা আমাদেরকে গিফট করছেন। তাই তিনি মিস্টার WH কে বলছেন যে সেই সময় তুমি আমার মধ্যে দেখতে পারো বা দেখবে, when, যখন, ইয়োলো লিভস। দেখো ইয়োলো ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করে ফেড বা পেল, PALE বা FADE, বিবর্ণতা, ধূসর, ফ্যাকাশে। তাহলে যখন একটা গাছের হলুদ পাতাগুলি, তার মানে বুঝতে হবে গাছটা অলরেডি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? তাহলে গাছটা যদি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, তাহলে তার পাতাগুলো কি সবুজ থাকবে? ফটোসিনথেসিস যে প্রক্রিয়া, সেটা কি আগের মতো হবে না? তাহলে ন্যাচারালি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তাহলে কবির দেহটা একটা গাছ, আর কবি বলছেন আমার শরীরে আর সেই রকম ক্ষমতা নেই, বিকজ আমি একটা ওল্ড এজে আছি। অর নান, হতে পারে একটাও পাতা নেই, হতে পারে ফিউ, কিছু পাতা রয়েছে, হতে পারে ডু হ্যাং। হ্যাং মানে তোমরা জানো ঝুলে থাকা, আর ডুটা একটা অক্সিলারি, সরি, এরকম আদার্স ক্যাজুয়াল ভাব নিয়ে গঠিত হয়েছে।
তাহলে ডু ভাব তোমরা জানো, ডু ডিড ডাজ। তাহলে when yellow leaves or none or few do hang, তাহলে কিছু ঝুলে রয়েছে পাতাগুলো, ইয়েলো লিভস। আর এখানে ইয়েলো ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করছে কিসের বললাম বলো? বার্ধক্যের। আপন দোজ বাউস, আপন ওয়ার্ডটা জানো একটা প্রিপোজিশন ওপরে। দোজ বাউ, বাউ মানে লিখে রাখবে ব্রাঞ্চেস অফ দা ট্রি, গাছের ডালপালাগুলো। তাহলে গাছের ডালপালা বলতে কোনটা বোঝাচ্ছে? কবির দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝাচ্ছে। এই দুটো হাত ধরো, দুটো ডাল, তাহলে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঝরে গেছে, সেই পাতাগুলো ঝরে গেছে। আমি তো বলেইছি আর্লি উইন্টার আর উইন্টারে সব গাছের পাতা কি হয়? ঝরে পড়ে যায়। তাহলে হুইচ সেক, ঝরিয়ে দিয়েছে। এগেইনস্ট দ্য কোল্ড, কোল্ড মানে কি গো? ঠান্ডা, শীত। কোল্ড ওয়ার্ডটা নিরানন্দের প্রতীক, আনন্দ নেই। বেয়ার রুইন্ড কোয়ার্স, লাইনটা বুঝবে, একটা মেটাফর ইউজ হচ্ছে। বেয়ার ওয়ার্ডটার মানে লিখবে শূন্য বা ফাঁকা, এমটি, EMPTY। রুইন্ড ওয়ার্ডটার মানে লিখবে ডেস্ট্রয়েড, অর্থাৎ ধ্বংস। আর কোয়ার্স মানে হচ্ছে সিঙ্গার গ্রুপ বা গায়ক দল। গির্জার মণ্ডপকেও কিন্তু কোয়ার্স বলা হয়। লাইনটা বুঝে দেখো, ঠিক আছে? তাহলে বেয়ার রুইন্ড কোয়ার্স মানে কি? শূন্য, ধ্বংসপ্রাপ্ত গির্জার গায়ক দল, বা যেখানে গির্জার মণ্ডপ ছিল সেই জায়গাটাকে বলা হচ্ছে where, যেখানে। যেখানে কি হতো গো? লেট দা সুইট বার্ড স্যাং। লেট ওয়ার্ডটার মানে দেরি নয়, রিসেন্ট। এই তো জাস্ট এরকম। তাহলে যেখানে মিষ্টি মিষ্টি পাখিরা কি করতো? গান গাইতে আসতো, এখন আর আসে না। কারণ কি? রুইন, ধ্বংস হয়ে গেছে। বেয়ার, জায়গাটা খালি পড়ে আছে, জায়গাটার সেই রকম ভাবে নয়েজি বা কোলাহল পূর্ণ আর নেই। তাহলে চারটে লাইনের মধ্য দিয়ে আমরা কার পিকচার পেলাম? দ্য সিজন অফ অটাম, দ্য সিজন অফ লেট অটাম লিখবে, অর আর্লি উইন্টার। তাহলে চারটে লাইনে আমরা কি বুঝলাম একটু বলো তো? The first quatrain clearly highlights the old age of the Bard of Avon, I mean William Shakespeare. শেক্সপিয়ার গাছ, হলুদ বিবর্ণ পাতা, এগুলোর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে আমি বার্ধক্য অবস্থায় পড়ে আছি। বছরের সেই সময়টা বা সে একটা এজে তুমি বুঝতে পারবে আমার মধ্যে এসে যে কেমন বার্ধক্য অবস্থার পরিণতি হয়। প্রত্যেকটা এজের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। ওই এজে না পৌঁছালে তুমি সেই এজের বৈশিষ্ট্যকে ক্যাপচার বা অকিউপাই করতে পারবে না। ইউ কান্ট অকিউপাই, ইউ কান্ট ক্যাপচার দ্যাট কাইন্ড অফ কোয়ালিটিজ যতক্ষণ না তুমি ওই এজে পৌঁছাতে পারো। আশা করব ফার্স্ট কোয়াট্রেন বা 4 লাইনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এবং নোট ডাউন করে ফেলেছো। যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে, কমেন্ট করো, উত্তর পেয়ে যাবে। ওকে, চলে আসবো দ্বিতীয় কোয়াট্রেন। ইন মি, ইন মানে তো বলেইছি মধ্যে, মি মানে তো বলেইছি উইলিয়াম শেক্সপিয়ার হিমসেলফ। দাও, দাও মানেও তোমরা জেনে গেছো অলরেডি, ইউ সিয়েস্ট। সিয়েস্ট এগুলো আর্কেইক ওয়ার্ড বা ওল্ড ইংলিশ, আমরা বলবো সি। তাহলে আমার মধ্যে তুমি দেখতে পারো দ্য টুয়াইলাইট। টুয়াইলাইট মানে হচ্ছে গোধূলি বেলা, যে সময় সূর্য অস্ত যায়, অর্থাৎ বিকেলের শেষ, সন্ধ্যাবেলার শুরু। এই যে একটা প্রহেলিকা, এটার নাম হচ্ছে টুয়াইলাইট, গোধূলি বেলা।
তাহলে জীবনের শেষ পর্যায়টাকে তিনি এখানে সিম্বলাইজ করছেন। অফ সাচ ডে, এইরকম একটা দিনে, তাহলে এইরকম একটা দিনে অর্থাৎ যখন টয়লাইট অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে তিনি উন্নীত হয়েছেন। অ্যাজ, দেখো অ্যাজ দেওয়া মানেই আমরা ফিগারস অফ স্পিচের কি বলতে পারি, সিমিলি, তাই তো, বিকজ দেয়ার ইজ আ ডাইরেক্ট কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস। আফটার সানসেট, সূর্যাস্তের পর, সানসেট মানে তোমরা জানো সূর্যাস্ত, আফটার মানেও জানো পরে, তাহলে অ্যাজ আফটার সানসেট, সূর্যাস্তের পরে, ফেডেথ, ফেডেথ মানে কি লিখবো, পেল, বা আরেকটা ওয়ার্ড বলছি লিখে রাখবে, কালারলেস, বিবর্ণ। তাহলে সূর্যাস্তের পরে কি হয়ে যায় গো, বিবর্ণ হয়ে যায়, ফেড হয়ে যায়, কোথায়, ইন দা ওয়েস্ট, পশ্চিম দিকে। তাহলে পূর্ব দিকে যখন সানরাইজ হয় সেটা হচ্ছে যৌবনতার প্রতীক, আর যখন সানসেট হচ্ছে সেটা হচ্ছে ওল্ড এজের প্রতীক, সিম্বলাইজ করছেন। হুইচ, যেটি, বাই অ্যান্ড বাই, বাই অ্যান্ড বাই মানে টেনশন নিও না, লিখে রাখবে সুন, SOON, অর্থাৎ শীঘ্রই। ব্ল্যাক নাইট, কালো রাত, অর্থাৎ গধূলি বেলা তো চলে এসছে, একটু পরে রাত। নাইট ইজ দ্য সিম্বল অফ ডেথ অ্যান্ড ইভিনিং ইজ দ্য সিম্বল অফ গোয়িং টু ডাই, মৃত্যুর পথে আছে, আর একটু হলে মৃত্যু, এরকম বলছে। ডথ, ডথ মানে হচ্ছে ডাজ, DOES, টেক অ্যাওয়ে, তুমি এক কথায় বলো না রে ভাই, টেক্স অ্যাওয়ে, তাহলে আর ডাজটাও বলতে হবে না। তাহলে বলছে এই কালো রাতটা কি করবে, আমাকে টেক্স অ্যাওয়ে, ছিনিয়ে নেবে। এখানে আমরা একটা সিম্বল পাচ্ছি, কোনটা গো, এই যে লিখেছি মর্টালিটি, মরণশীলতা, কারণ কেউ তো অমর নয়। ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল, ডেথ ইজ আনইগনোরেবল, এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। ডেথ ইজ ইনএভিটেবল, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট the ultimate reality, and death is the ultimate reality. You cannot ignore, you cannot avoid. বলা হচ্ছে ডেথ সেকেন্ড সেলফ, অর্থাৎ মৃত্যুর যে সেকেন্ড সেলফ রয়েছে, প্রতিমূর্তি রয়েছে, ওটাই তো ব্ল্যাক নাইট। তাহলে ব্ল্যাক নাইট ইজ দ্য ডেথ সেকেন্ড সেলফ। ব্ল্যাক নাইট কে বলা হচ্ছে ডেথের সেকেন্ড সেলফ, দ্যাট, যেটি সিলস আপ, বন্ধ করে দেয় কি, অল ইন রেস্ট, সবাইকে বিশ্রামের ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়, কোনটা, মৃত্যুটা। তাহলে হুইচ ইজ দি আলটিমেট রিয়ালিটি, ডেথ ইজ দি আলটিমেট রিয়ালিটি। এটা গেল কোয়াট্রেন 2, আশা করব ক্লিয়ার। এরপর আমরা চলে আসবো কোয়াট্রেন 3, দেখা যাক। ইন মি, বলো বলো, তোমরাই বলো, আমি বলবো না। দাও সিয়েস্ট, এটাও তোমরা বলো, সিয়েস্ট সব দেখো, ইন মি দাও সিয়েস্ট, এই দেখো ইন মি দাও সিয়েস্ট, দেখো নিজে নিজে বলা প্র্যাকটিস করো, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস ফর পারফেকশন। গ্লোয়িং, আমি অবশ্যই বলবো, টেনশন নিও না, জ্বলন্ত। গ্লোয়িং মানে লিখবে জ্বলন্ত, জ্বলছে এমন, কি জ্বলছে গো, ফায়ার, আগুন জ্বলছে। তাহলে বলছে তুমি আমার মধ্যে দেখতে পারো আগুন জ্বলছে, বাট ভাই এই আগুন জ্বলছে মানে অনেকটাই শেষ, প্রথম আগুনটা নয়, শেষ আগুনটা, যখন সব ছাই হয়ে যাচ্ছে তখন। তাহলে এটা আমরা বলতে পারি না যে অবশিষ্ট শক্তির কথা বলা হচ্ছে, যে এনার্জিটা রিমেনিং, বা আমরা বলতে পারি না যে ফায়ারটা রিমেনিং এনার্জির প্রতীক, কিছু ক্ষমতা আছে বাট সেই রকম ক্ষমতা নেই। দ্যাট অন দ্য অ্যাশেস, বললাম এখনই ছাই, অ্যাশেস মানে কি লিখবো গো, ছাই বা ভস্য, ছাই বা ভস্য। অফ হিজ ইউথ, সেই যৌবনকালের, সেই যৌবনকালের যে অ্যাশেস গুলো, যে ছাইগুলো, ডথ লাই, ডথ মানে লিখবো ডাজ, পড়ে আছে, লাই মানে কি, সিচুয়েট, অবস্থান করে থাকা। তাহলে যৌবনকালের যে
জ্বলন্ত যে বয়েলিং ব্লাড সেটা কিন্তু ছাই হয়ে গেছে, তবু কিছু ফায়ার রয়েছে যেটা অবশিষ্ট শক্তির প্রতীক। অ্যাজ যেহেতু দেখো আবার সিমিলি পাচ্ছি, দ্য ডেথ বেড ওয়ার্ডটা পেয়েছিলে অথেলোতে, একদম মৃত্যু শয্যা, whereon যেখানে ইট মাস্ট এক্সপায়ার, এটা অবশ্যই এক্সপায়ার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কনজিউম উইথ দ্যাট, কনজিউম মানে লিখবে ভস্মীভূত, পুড়িয়ে একদম ছাই করে দেওয়া, পুরো শোষণ করে নেবে, কনজিউম করে নেবে। উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, নারিশড মানে লিখবে লালিত, বা তুমি লিখতে পারো পালিত। এই লাইনটার মানে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ লাইন? আমি একটা স্টার মার্ক করে রাখতে বলবো এই লাইনটা। ভাই আগুনটা কিসে চলে? কাঠে, তাই তো। বলছে যে কাঠটা নারিশ করলো মানে জ্বলতে সাহায্য করলো কোনটাকে? এই ফায়ারটাকে, আগুনটাকে, সে আগুন যখন জ্বলে গেল তখন এই কাঠটাকে পুড়িয়ে ছাই করে দিল। আবার কাঠ যখন পুড়ে গেল সেই ছাইটাই এই আগুনটাকে আবার নিভাতে সাহায্য করলো। উপমাটা বুঝতে পারছো? কাঠ আগুনকে জ্বলতে সাহায্য করলো, আগুন যখন জ্বলতে আরম্ভ করলো তখন কাঠটাকে পুড়িয়ে দিল, আবার কাঠ যখন পুড়ে গেল ছাই হয়ে গেল সেই ছাই ওই আগুনটাকে আবার নেভাতে সাহায্য করলো। আমরা প্রত্যেকে প্রত্যেকের ওপর নির্ভরশীল, আমরা কেউ পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট নই, প্রত্যেকে অন্যের ওপর নির্ভরশীল। তোমরা 3 কোয়েশ্চেন্স এর লাস্ট লাইনটা তো পড়েছো, অনলি দ্যাট পারপাস গড হ্যাজ সেন্ট আস, ভগবান আমাদেরকে পাঠিয়েছে সেটার জন্যই যাতে করে আমরা একে অপরকে উপকার করতে পারি। হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং? নাও। Who are the right people with whom you are now? And what is the most important thing to do in this mundane world? The most important thing to do in this mundane world, to do good with him you are now. তুমি এখন যার সঙ্গে আছো তার ভালো করো, তার উপকার করো, তবেই তো এটি শস্য শ্যামলা বসুন্ধরা হবে। হোয়াট এভার, লেটস কাম টু দ্য পয়েন্ট। দেখো তাহলে এই 4 লাইন ক্লিয়ার হলো, এটা হলো 3 নাম্বার। আমরা চলে এসেছি একদম কনক্লুডিং কাপলেটে। ঠিক আছে, আশা করবো ক্লাস বুঝতে পারা যাচ্ছে। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কেমন লেগেছে ভিডিও জানাতে ভুলবে না। দেখো আর একটা কথা, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এন্ড হিট দ্য বেল আইকন। দেখো দিস, এটা, এটা মানে কোনটা? এই যে আমাদের ওল্ড এজ, এটা দাও, দাও মানে ইউ, পারসিভেস্ট, ভাই পারসিভেস্ট মানে লিখে রাখো তো রিয়েলাইজেশন, অনুভূতি। এই তুমি অনুভূতিটা, which যেটি মেক্স তৈরি করবে, দাই, দাই মানে লিখবে ইয়োর, ওয়াই ও ইউ আর, লাভ মানে তোমরা জানো ভালোবাসা, মোর স্ট্রং মানে তুমি যখন জানতে পারবে যে আর কিছুদিনই বাঁচবো তখন ভালোবাসাটা আরো বেড়ে যাবে। লাইনটা পড়ো, একটু আগে তো লিখে দিয়েছি আমি, বলো। অ্যাওয়ারনেস অফ লাইফ ট্রানজিয়েন্স মেক্স লাভ স্ট্রঙ্গার। যদি জীবনের প্রতি ক্ষণস্থায়ীটা জেনে যাও, সচেতন হয়ে যাও, তাহলে জীবনকে না ভালোবেসে পারবে না। জীবনের প্রতি ভালোবাসাটা দিনের পর দিন ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না, লিফট হবে, লিফট আপলিফট হবে। দেখো টু লাভ, ভালোবাসো, ওয়েল ভালোভাবে, মানে ভালোভাবে ভালোবাসো, which thou must live a year long, এই ইয়ার একটা আর্কেইক ওয়ার্ড, মানে লিখবে বিফোর। ইয়ার মানে কি বললাম? বিফোর, পূর্বে বা আগে। সব নোট করে নেবে, সব নোট করবে, একবার বুঝতে না পারলে ভিডিওর 2-3 বার দেখো। তাহলে বলছে সেই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দাও তুমি যাকে ছেড়ে শীঘ্রই মনে হয় লিভ,
চলে যাবে। কি লাইন! টু লাভ দ্যাট ওয়েল, ভালোভাবে ভালোবাসো, হুইচ, যাকে, দাও, ইউ মানে তুমি, মাস্ট লিভ ইয়ার লং, মানে তুমি যাকে ছেড়ে চলে যাও ভাবছো, তুমি তাকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করো। লাইফ ইজ টু শর্ট, লাইফটা সত্যই খুবই সংক্ষিপ্ত, তাই স্প্রেড লাভ, ভালোবাসা ছড়িয়ে দাও, উদার মনস্কতা ছড়িয়ে দাও, যাতে করে পৃথিবীটা আরো ভালো করে তৈরি হতে পারে। আশা করব কাপলেটটা বোঝা গেল। তাহলে আমাদের প্যাটার্ন কি ছিল ভাই? 3 কোয়াট্রেন্স অ্যান্ড 1 কনক্লুডিং কাপলেট। এ হচ্ছে কবিতার ডিটেলস আলোচনা। আশা করব বুঝতে পেরে গেছো। দেখো এখান থেকে মার্কস 2 এর প্রশ্ন আসবে, মার্কস 6 এরও প্রশ্ন আসবে, এবং তুমি যদি আজকে ভিডিওটা দেখছো বা আগামী দিনে দেখছো, অবশ্যই নোট ডাউন গুলো করে নাও। কবিতা এইভাবে পড়তে হয় যাতে করে তার যে রেফারেন্স গুলো পাশে পাশে লেখা থাকে, তোমার পড়তে সুবিধা হবে। ক্লিয়ার? 2 থেকে 3 বার দেখো, প্রবলেম হলে জানাও। আর যদি একাডেমিতে ক্লাস করার ইচ্ছে থেকে থাকে, অবশ্যই যোগাযোগ করতে একেবারেই ভুলবে না। আর্টস গ্রুপে শুধু ইংলিশ নয়, অল সাবজেক্টস এর আমরা গাইড করে থাকি। ওকে, অনলাইন এবং অফলাইন, তার সঙ্গে টু দি ইলুমিনেটিং টিচিং উইথ দ্য প্রিন্টেড নোটস। ওকে গাইজ, আজ এই অবধি। সকলে খুব ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েটিং করে থাকো। টাটা।